আমাদের বাঙালিদের একটা বদনাম রয়েছে, আমরা নাকি অত্যন্ত আবেগপ্রবণ। তবে আবেগের কেন্দ্র যদি হন নবাব সিরাজউদ্দৌলা, তাহলে কিন্তু বাঙালির সেন্টিমেন্ট এখন দুই ভাগে বিভক্ত। এক পক্ষ বলে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা একজন ট্র্যাজিক হিরো। অপর পক্ষের বক্তব্য হচ্ছে এই সিরাজউদ্দৌলা ছিলেন মাতাল, লম্পট এবং একজন দুশ্চরিত্র ব্যক্তি। সিরাজের চরিত্র যেমনই হোক, কথা আপনারা প্রত্যেকেই জানেন যে পলাশীর আমবাগানে একটি রাজনৈতিক চক্রান্তের ফলেই বাংলার এই হতভাগ্য নবাবকে পরাজিত এবং নিহত হতে হয়েছিল। এই রাজনৈতিক চক্রান্তের সঙ্গে যুক্ত ছিলেন রবার্ট ক্লাইভ, উমিচাঁদ, জগৎ শেঠ, ঘসেটি বেগম প্রমুখ ব্যক্তিত্বরা। এবং এই জয়ের ফলেই আস্তে আস্তে ব্রিটিশ বণিকদের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হলো। তবে সবচেয়ে আশ্চর্য বিষয় কোনটা জানেন? এই কুচক্রীদের প্রত্যেকেই তাদের কৃতকর্মের ফল এই জীবনেই ভোগ করে গিয়েছেন। কারণ এদের প্রত্যেকেরই একটি ভয়াবহ এবং অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। এদের মধ্যে কেউ মারা গেছেন জলে ডুবে, কেউ মারা গেছেন বজ্রপাতে, কেউ মারা গেছেন নিজের গলায় খুর চালিয়ে আত্মহত্যা করে। জানেন সেসব গল্প? তাহলে চলুন আজকে আমাদের ইতিহাসের গল্পে আমরা পলাশীর এই সমস্ত খলনায়কদের জীবনের শেষ পরিণতি সম্পর্কে আলোচনা করি। আমাদের গল্প শুরু করব ঘসেটি বেগমকে দিয়ে। তার ইতিহাসটা একটু বলি। নবাব আলীবর্দী খানের 3 মেয়ে। বড় মেয়ে হচ্ছেন মেহের উন্নিসা বেগম, যাকে আমরা চিনব ঘসেটি বেগম নামে। মেজ মেয়ে হলেন মৈমুনা বেগম এবং ছোট মেয়ে হচ্ছেন আমিনা বেগম। এই আমিনা বেগমের ছেলে হলেন সিরাজউদ্দৌলা। সুতরাং সম্পর্কের দিক থেকে ঘসেটি বেগম সিরাজের বড় মাসি। তাহলে মাসি বোনপোর মধ্যে এই ঝগড়ার কারণ কি? এর কারণটা বেশ ইন্টারেস্টিং। কারণ ঘসেটি বেগম কখনোই সিরাজকে নবাব হিসেবে মেনে নিতে পারেননি। তার পছন্দের ক্যান্ডিডেট ছিল ওনারই মেজ বোন অর্থাৎ মৈমুনা বেগমের ছেলে শওকত জং। সুতরাং সিরাজের মনে প্রথম থেকেই ঘসেটি বেগম সম্পর্কে একটা তিক্ত ধারণা ছিল। এরপরে নবাব হওয়ার পর সিরাজউদ্দৌলা এই ঘসেটি বেগমের মতিঝিল প্যালেস আক্রমণ করেন এবং ঘসেটি বেগমের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেন। সেখান থেকেই এই চক্রান্তের শুরু এবং ঘসেটি বেগম সিরাজ বিরোধী চক্রান্তে জড়িয়ে পড়েন। এরপর পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পতন হলে নতুন নবাব হন মীর জাফর। কিন্তু এনার মনেও একটা ভয় ছিল, কেননা ঘসেটি বেগম একবার যেহেতু বিদ্রোহী হয়েছিলেন, সুতরাং আরও একবার তিনি বিশ্বাসঘাতকতা করবেন না এমন তো কোনো নিশ্চয়তা নেই। সেই কারণে মীর জাফরের ছেলে মিরন সে করল কি, ঘসেটি বেগমকে বন্দি করল। প্রথমে তাকে কয়েদি হিসেবে রাখা হলো মুর্শিদাবাদে, পরে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো জিঞ্জিরা প্যালেসে। এই জিঞ্জিরা প্যালেসটা কোথায় বলুন তো? এটা হচ্ছে বর্তমানে যেটা পুরানো ঢাকা, তার কাছেই কেরানীগঞ্জ বলে একটি জায়গা, বুড়িগঙ্গা নদীর তীরে। এইখানে হচ্ছে এই জিঞ্জিরা প্যালেস অবস্থিত। আমি ইন্টারনেটে যে ছবিগুলো পেলাম তাতে দেখে বোঝা যাচ্ছে যে প্যালেসটা বর্তমানে প্রায় জরাজীর্ণ ভগ্নদশা। এইখানেই বন্দী ছিলেন ঘসেটি বেগম। তবে মিরনের মনে হলো এই মহিলাকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, কেননা যখন তখন তিনি কিন্তু বিদ্রোহী হয়ে উঠতে পারেন। সেই কারণে মিরন একটা শয়তানি প্ল্যান করল। সে ঘসেটি বেগমকে নৌকো করে ঢাকা থেকে মুর্শিদাবাদে ফিরিয়ে আনার একটা প্রস্তাব দিল এবং লোক লাগিয়ে মাঝ নদীতে সেই নৌকা উল্টিয়ে দিল এবং জলে ডুবে অপঘাতে মৃত্যু হয় ঘসেটি বেগমের। এরপরে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন মাহমুদি বেগ। কে ছিলেন তিনি? ঐতিহাসিক গুলাম হোসেন খানের লেখা বই সিয়ার উল মুতাখরিন, সেখানে তিনি বলেছেন এই মাহমুদি বেগের আসল নাম হচ্ছে মোহাম্মদ আলী বেগ। এই মাহমুদি বেগ সম্পর্কে একটা খুব ইন্টারেস্টিং তথ্য পেয়েছি। সেটা হচ্ছে এরকম যে অত্যন্ত ছোটোবেলায় নাকি মাহমুদি বেগ অনাথ হয়ে যান এবং সিরাজউদ্দৌলার বাবা জৈনুদ্দিন একে মানুষ করেন। শুধু তাই নয়, সিরাজের মা আমিনা বেগম নিজের উদ্যোগে এই মাহমুদি বেগের বিয়ে দিয়েছিলেন। তা এহেন মানুষের কৃতজ্ঞতার বহরটা খালি শুনুন। পলাশীর যুদ্ধে হেরে যাওয়ার পর সিরাজউদ্দৌলা যখন মুর্শিদাবাদ ছেড়ে পালাচ্ছেন, তখনই তিনি ধরা পড়ে যান এবং তাকে বন্দি করে আনা হয় মুর্শিদাবাদে। একটি অন্ধকার জেলখানায় তাকে কয়েদ করে রাখা হয়েছিল। কিন্তু এহেন ডেঞ্জারাস মানুষকে বাঁচিয়ে রাখার তো কোনো মানে হয় না। এই কারণে মীর জাফরের ছেলে মিরন
নির্দেশ দেয় সিরাজউদ্দৌলাকে হত্যা করে দেওয়া হোক। কিন্তু যতই হোক বাংলার নবাব বলে কথা, কেউই তার গায়ে হাত দিতে সাহস পাচ্ছে না। তখন এগিয়ে আসে এই মাহমুদ বেগ। কয়েকটা জায়গায় দেখলাম লেখা রয়েছে, এই মাহমুদ বেগ যখন জেলখানায় প্রবেশ করলো তখন তার হাতে একটা ধারালো ছুরি। শোনা যায় এই মাহমুদ বেগকে দেখে সিরাজ শুধু বলেছিলেন, আমাকে শেষবারের মতো নামাজ পড়ার অনুমতি দাও। কিন্তু এই শয়তান লোকটা সিরাজের শেষ অনুরোধ রক্ষা করেননি। কেননা এই কথা বলার সঙ্গে সঙ্গেই মাহমুদ বেগ সিরাজের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ছুরি দিয়ে তাকে ছিন্ন ভিন্ন করে দেয়। তবে প্রকৃতির নিষ্ঠুর পরিহাসে এই শয়তানের মৃত্যুও হয়েছিল রহস্যজনকভাবে। কোনো কোনো ঐতিহাসিক বলেন যে এই মাহমুদ বেগ পরবর্তীকালে আত্মহত্যা করে মারা যায়। তবে সবচেয়ে প্রচলিত যে মতবাদ, সেখানে বলা হচ্ছে যে মীর জাফরের ছেলে মিরন ব্রিটিশদের সাহায্যে এই মাহমুদ বেগকে খুন করে এবং এর লাশ গায়েব করে দেয়। যেখানে সিরাজকে হত্যা করা হয়েছিল সেই জায়গাটা এখন কোথায় বলুন তো? এটা হচ্ছে বর্তমান মুর্শিদাবাদে জাফরগঞ্জের খুব কাছে নমক হারাম দেউড়ি বলে একটা জায়গাতে। এই দেখুন ছবিটা। সিরাজ বিরোধী চক্রান্তের আরও এক মাথা হচ্ছেন ইয়ার লতিফ বা ইয়ার লুৎফ খান। ইনি হচ্ছেন সিরাজউদ্দৌলার অন্যতম একজন সেনাপতি। পলাশির মাঠে যখন ইংরেজদের বিরুদ্ধে নবাবের ফৌজ লড়াই করছে, তখন এই ইয়ার লতিফ নিজের সেনাদের ইচ্ছাকৃতভাবে লড়াইয়ের ময়দান থেকে দূরে সরিয়ে দেন, যার ফলশ্রুতি হিসেবে সিরাজউদ্দৌলাকে হারতে হয়েছিল। তবে এরও শেষ পরিণতি মোটেই সুখের হয়নি। ইংরেজরা পরবর্তীকালে একে নির্বাসনে পাঠিয়ে দেয় এবং অনাহারে এর মৃত্যু হয়েছিল। সিরাজউদ্দৌলার আরও এক সেনাপতি হচ্ছেন রায় দুর্লভ। এনার আসল নাম হলো রাজা দুর্লভ রাম। ইনিও ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়েছিলেন এবং পলাশির যুদ্ধক্ষেত্রে ইয়ার লতিফের মতো ইনিও ইচ্ছাকৃতভাবে নিজের সৈন্যদেরকে নবাবের ফৌজ থেকে কাট অফ করে সরিয়ে দিয়েছিলেন। এর মৃত্যু সম্পর্কে সঠিক কোনো তথ্য কিন্তু আমাদের হাতে নেই। যে সমস্ত মতবাদগুলো প্রচলিত তার মধ্যে একটা হচ্ছে একে নাকি হাত পা বেঁধে গঙ্গায় ডুবিয়ে মারা হয়েছিল। তবে এটা সম্ভবত গুজব একটা, কেননা পরবর্তীকালে ইনি অনেক ইম্পর্ট্যান্ট পলিটিক্যাল দায়িত্ব সামলেছেন। তবে এর মৃত্যু সম্পর্কে সবচেয়ে অ্যাকসেপ্টেড যে থিওরি সেটা হচ্ছে এই লোকটা আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল এবং সেই কারণে যখন একে মুর্শিদাবাদে ডেকে পাঠানো হয় তখন ইনি নিজেকে বাঁচানোর জন্য কলকাতায় পালিয়ে যান এবং সেখানেই অনাহারে এর মৃত্যু হয়। পলাশির আরও এক ষড়যন্ত্রকারী হচ্ছে উমিচাঁদ। এনার আসল নাম আমির চাঁদ এবং ইনি একজন শিখ ব্যবসায়ী। যখন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে চক্রান্ত চলছে তখন এই উমিচাঁদকেও বলা হয়েছিল এদের হয়ে যোগ দিতে। তখন ইনি বলেন যে সিরাজের রাজকোষ থেকে 30 লক্ষ টাকা তাকে দিতে হবে, তা না হলে কিন্তু এই চক্রান্তের কথা তিনি নবাবকে বলে দেবেন। তখন এই চক্রান্তকারীরা দেখলো এ তো মহা ঝামেলা, কারণ তখনকার দিনের 30 লক্ষ টাকা আজকে তার ভ্যালুয়েশন কত হবে আশা করি আন্দাজ করতে পারছেন। এত বড় অঙ্কের টাকা যদি একজন নিয়ে চলে যায় তাহলে তো মুশকিল। তখন রবার্ট ক্লাইভ একটা শয়তানি বুদ্ধি করলেন। তিনি দুখানা দলিল তৈরি করলেন, একটা আসল এবং একটা জালি। উমিচাঁদকে বিশ্বাস করানো হলো যে ওই জালি দলিলটাই হচ্ছে আসল এবং সেখানে রবার্ট ক্লাইভ লিখলেন যে সিরাজউদ্দৌলার যে রাজকোষ সেখান থেকে 30 লক্ষ টাকা দেওয়া হবে উমিচাঁদকে। এবারে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরে গেলেন এবং তাকে খুন করে দেওয়া হলো। এরপর যখন নবাবের রাজকোষ লুট হচ্ছে তখন উমিচাঁদ ভাবছেন যে নিশ্চয়ই তাকে 30 লক্ষ টাকা দেওয়া হবে, কেননা তিনিও তখন সেই জাল দলিলটাকেই ভরসা করে বসে আছেন। কিন্তু যখন প্রমাণিত হলো যে উমিচাঁদকে স্রেফ ধাপ্পা দেওয়া হয়েছে তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি সেই টাকার শোকে নাকি পাগল হয়ে গিয়েছিলেন এবং সেই পাগল অবস্থায় এদিক ওদিক ঘুরে বেড়াতেন। এই উন্মাদ অবস্থাতেই তার মৃত্যু হয়েছিল। তবে মৃত্যুর আগে তিনি খুব ভালো একটা কাজ করে যান। তার সমস্ত সঞ্চিত অর্থ তিনি উইল করে দান করে দিয়ে যান। এবারে আসবো সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফরের কথায়। বাংলায় মীর জাফর এবং বিশ্বাসঘাতক এই দুটো যেন সমার্থক শব্দ। এই নীচ মানুষটির মৃত্যু হয়েছিল বৃদ্ধ বয়সে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে। এবারে আসি মীর জাফরের ছেলে মিরন প্রসঙ্গে।
এ কিন্তু সরাসরিভাবে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে চক্রান্তে যুক্ত ছিল না, কিন্তু সিরাজের পতনের পর থেকে এ নিজের আসল রং দেখাতে শুরু করে। সিরাজউদ্দৌলার বংশের প্রত্যেকটা মানুষকে খুন করানোর জন্য এই মিরন হচ্ছে একমাত্র দায়ী। ঘসেটি বেগম, আমিনা বেগম তো বটেই, নবাবের হারেমের প্রত্যেকটা মহিলাকে জলে ডুবিয়ে হত্যা করিয়েছিল এই পাপিষ্ঠ মিরন। এই ঘৃণ্য মানুষটার নির্দেশেই সিরাজউদ্দৌলাকে কুপিয়ে খুন করা হয়। তবে এও কিন্তু পার পায়নি। শোনা যায় বর্তমান বিহারের ভাগলপুরে তাঁবুর মধ্যে রাত্রে ঘুমন্ত অবস্থায় বাজ পড়ে এই পাপীর মৃত্যু হয়। আপনারা জগৎ শেঠের নাম শুনেছেন তো? তৎকালীন সময়ে বাংলার অন্যতম বিখ্যাত ব্যাংকার। তবে জগৎ শেঠ কোনো ব্যক্তির নাম নয়, এটা একটা খেতাব যেটা বংশানুক্রমিকভাবে এই পরিবারের সদস্যদেরকে দেওয়া হতো। সিরাজউদ্দৌলা যখন বাংলার নবাব, তখন জগৎ শেঠ হচ্ছেন মেহতাব চাঁদ রায়। এর উদ্যোগেই সিরাজ বিরোধী সমস্ত চক্রান্তে ফান্ডিং করা হয়েছিল। একটা সময় পর্যন্ত বাংলার ইকোনমিক্সে এই জগৎ শেঠ পরিবারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কিন্তু পলাশী পরবর্তী সময়ে এদের গুরুত্ব আস্তে আস্তে কমে যায়, কেননা ইংরেজরা তখন কলকাতায় মিন্ট তৈরি করে ফেলেছে এবং সেখান থেকেই ইকোনমিক্যাল সমস্ত ট্রানজাকশনগুলো করছে। এই জগৎ শেঠ মেহতাব চাঁদ রায়ের কী হয়েছিল জানেন? মীর কাসিম যখন বাংলার নবাব, তখন তিনি ইংরেজ বিরোধী যুদ্ধের জন্য এদের কাছে বিস্তর টাকা ধার চেয়েছিলেন, কিন্তু এরা তখন টাকা ধার দিতে রাজি নয়। তাদের অবস্থাও তখন অতটা ভালো না, সুতরাং নবাবকে এরা বারণ করে দেয়। নবাব কিন্তু এটা সহ্য করেননি। তখন মীর কাসিম এর গলায় বালির বস্তা বেঁধে একে মুঙ্গের ফোর্টের ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেন নিচে গঙ্গায়, এবং জলের মধ্যে ডুবে ছটফট করতে করতে এই মানুষটার মৃত্যু হয়। এখন আমরা পলাশীর চক্রান্তের মূল কালপ্রিট রবার্ট ক্লাইভের শেষ পরিণাম সম্পর্কে আলোচনা করে আমাদের ভিডিওটা এখানেই শেষ করব। সিরাজকে পরাজিত করার পর যখন বাংলার নবাব হচ্ছেন মীর জাফর, তখন তিনি প্রচুর পরিমাণ টাকা এই রবার্ট ক্লাইভকে উপহার দিয়েছিলেন, এবং নৌকো বোঝাই করে ধনরত্ন নিয়ে ক্লাইভ কলকাতায় ফিরে আসে। এই যে বিপুল অঙ্কের টাকা, এটা তাকে রাতারাতি বড়লোক করে দেয়, এবং এই ধনরাশি নিয়ে তিনি ইংল্যান্ডে চলে যান। তবে পরবর্তীকালে ব্রিটিশ পার্লামেন্টে এর বিচার হয়েছিল। শোনা যায় এনার জীবনের শেষ ভাগে ইনি মানসিক রোগে আক্রান্ত হয়ে যান, এবং সেই সঙ্গে আফিমের নেশা ধরেছিলেন। এর মৃত্যু সম্পর্কে দুটো মতবাদ সবচেয়ে বেশি প্রচলিত। প্রথমটা হচ্ছে ইনি অত্যধিক আফিং খাওয়ার ফলে ওপিয়াম পয়জনিং হয়ে মারা যান, এবং সবচেয়ে প্রচলিত যে মতবাদ সেটা হলো ইনি মানসিক বিকারগ্রস্ত অবস্থায় নিজের গলায় খুর চালিয়ে আত্মহত্যা করেন, এবং এইভাবে পলাশীর প্রত্যেকটা ষড়যন্ত্রকারীর শোচনীয় মৃত্যু হয়। সুতরাং দেখতে পেলাম পাপ কিন্তু নিজের বাপকেও ছাড়ে না। এই ছিল আমাদের আজকের ইতিহাসের গল্প। এরকম আরও ইতিহাসের অজানা গল্প জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং ইতিহাসপ্রেমী মানুষের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের দিন আরও একটা গল্পে। ধন্যবাদ।